আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রোমানা হক এবং একই সাথে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমে যদি রোমানা হক আপনার কাছে আসে, সেটি হচ্ছে এই বাজেট যদি পূরণ করতে হয় তাহলে বর্তমান সরকারকে আসলে কোন বিষয়টিকে সবার আগে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে? ধন্যবাদ। এবারের যে বাজেটটি সেটি তো বলা হচ্ছে পুনরুদ্ধারের বাজেট, অর্থনীতির পুনরুদ্ধার, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এবার বাজেটে যেন ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, মূল্যস্ফীতি কমানো এবং একটা অন্তর্ভুক্তিমূলক মানব সম্পদ উন্নয়নকে মাথায় রেখেই বাজেটটা করা হয়েছে। তো সরকারকে সাধুবাদ জানাই যে অতি অল্প সময়ের মধ্যে এসেই তারা কিন্তু এই বাজেটটা করেছেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে এইবারের যে একটা বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, এটি কি আসলে বাস্তবসম্মত কিনা, এবং সেক্ষেত্রে আমরা যদি আবার সেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পেরে আমাদের দেশের অভ্যন্তর থেকে অথবা বহির্বিশ্ব যেখান থেকেই হোক না কেন আবার যদি সেই ঋণ নেওয়া শুরু করি, এই ঋণের বোঝা কিন্তু বাড়বে। তো সেটা এই ঘাটতি বাজেটটাকে আসলে মাথায় রেখে প্রথম থেকেই কিভাবে আমাদের যে বাজেটটা আছে সেটাকে বাস্তবায়নের দিকে নজর দেওয়া যায়, আমি দিকেই সরকারকে নজর দিতে বলবো। সেই সাথে মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি করা, এখন এই বাজেটে তো অনেকগুলো ভালো কথা বলা হয়েছে, যেটার জন্য আমি আবারও বলছি সাধুবাদ জানাই। কিন্তু এটা এবং বোঝা যাচ্ছে যে বাজেটটা নিয়ে কিন্তু আগের থেকেই একটা প্রস্তুতি ছিল, কি কি কর্ম পরিকল্পনা তার অনেকগুলোই, তাদের যে রাজনৈতিক যে নির্বাচনী যে ইশতেহার ছিল এবং অর্থনৈতিক উন্নয়নের যে তাদের একটা দিক নির্দেশনা, অনেকগুলোই বাজেটে প্রতিফলিত হয়েছে। কিন্তু যেটা আবারও বলতে চাচ্ছি যে এইটা বাস্তবায়নের যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা যেন একটা উইশ লিস্টে পরিণত না হয়। আর প্রতি বছর আমরা দেখি যে বড় একটা বাজেট দেওয়া হয়, পরে যখন আবার সংশোধিত বাজেট হয় তখন কিন্তু এটা অনেকখানি সংকুচিত হয়ে যায়। তো এবারও দেখতে হবে যে এই প্রথম 6 মাস আসলে কত দ্রুততার সাথে যেই পরিকল্পনাগুলো তারা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে পারে, এবং এইখানে বাস্তবায়নের যে দক্ষতা, সেই সাথে পরিকল্পনার দক্ষতা, এটাও হচ্ছে প্রধান একটা পরীক্ষা হবে এবার এই নতুন নির্বাচিত সরকারের। এবং এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের প্রতি মাসে আসলে কি পরিমাণ বাজেট, কি পরিমাণ খরচ তারা করেছে মনিটর করে কেন খরচ করতে পারে নাই, এবং সেটার জন্য জবাবদিহিতা আসলে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা কথা এখানে আমি উল্লেখ করতে চাই, যে বাজেট, আবারও বলছি, শুধু তো অঙ্কের হিসাব না, এখানে যে ব্যয়টা সেটার গুণগত মান নিশ্চিত করতে হবে। যেহেতু বাজেট এটা একটা বিপুল বাজেট হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের এখন একটা চাপ থাকবে যেটাকে ব্যয় করার, কিন্তু সেখানে যেন ব্যয়ের গুণগত মান নিশ্চিত হয়। যেই প্রজেক্ট দরকার নাই, আমরা সেই আগের মতো এমন কোনো মেগা প্রজেক্ট দেখতে চাই না যেটার আসলে অর্থনীতিতে সেটার ভূমিকা কম থাকবে। সুতরাং আমি মনে করি চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের, এবং বাস্তবায়নের যে গুণগত মান নিশ্চিত করা এই বাজেটের ব্যবহারে, সেখানেই হলো মূল চ্যালেঞ্জ। এবং এখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা নিয়ে আসলে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে, যে এই যে প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের যে চিন্তা ভাবনা করেছে বর্তমান সরকার, আপনিও বলছিলেন যে আমরা আসলে এটা কিভাবে আদায় করব, আমরা কি আবার ঋণ নিব, আমরা কি আবার হচ্ছে দেশের কোন কোন খাত থেকে আমরা হচ্ছে এই বিষয়টিকে সামনে নিয়ে আসব। আপনার দৃষ্টিতে কি মনে হয় এই রাজস্ব আদায়টা অনেকেই বলছেন অসম্ভব, আপনার দৃষ্টিতে অসম্ভব মনে হয় কিনা? দ্বিতীয়ত হচ্ছে যদি অসম্ভব মনে না হয়, সম্ভবটা কিভাবে সম্ভব, সেটি আপনার কাছ থেকে একটু জানতেই চাই। ধন্যবাদ। দেখুন, অসম্ভব কেন বলা হচ্ছে? অতীতের অভিজ্ঞতা থেকে, এবং আমরা অতীতে দেখেছি যে যারা কর দিচ্ছেন তাদের উপরেই বারবার করের বোঝা চাপছে। আমাদের একটা বড় অংশ যাদের টিন সার্টিফিকেট আছে তারা কর দিচ্ছে না, এবং করের আওতা বাড়ানো যাচ্ছে না, কারণ আমাদের যে বড় একটা ইনফর্মাল সেক্টর আছে, প্রায় 86% ইনফর্মাল সেক্টর, 6 কোটি মানুষ এই ইনফর্মাল সেক্টরে কাজ করে, তাদেরকে আমরা কোনোভাবে কর দেওয়ার এই অভ্যাসের মধ্যে বা এই কর জালে আনতে পারছি না। তো এখন নির্ভর করবে এই রাজস্ব আদায়, যেটা যারা একটা বড় অংশ আমরা কর থেকে পাই, তো সেটা আসলে কতটা সুষ্ঠুভাবে এই যে এবার যে প্রস্তাবনা দিয়েছে, যেমন উৎস কর অনেক ক্ষেত্রে আদায় করা, কর জালটাকে বাড়ানো, এবং এই যে টিন সার্টিফিকেট সাথে বিভিন্ন আরো যে তথ্যপাত্রগুলো আছে এটাকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে নেওয়া, এবং আমরা দেখেছি যে রাজস্ব বোর্ড বলেছে অনেকগুলো দ্রব্যের মধ্যে আসলে কিউআর কোড বসানো হবে, সেই কিউআর কোড বসানো, অর্থাৎ পুরো
কর ব্যবস্থাপনা ট্র্যাকিং ট্রেসিং সিস্টেমটাকে উন্নত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা কত সফলভাবে তারা বাস্তবায়ন করতে পারবে সেটার উপর নির্ভর করবে। অর্থাৎ রাজস্ব বিভাগের যেই আমাদের রাজস্ব বোর্ডের যে দক্ষতা সেটা অনেকখানি নির্ভর করবে। আবার এটাও সত্যি যে জনগণের মধ্যেও তো আসলে একটা কর দেওয়ার প্রবণতা থাকতে হবে। ঠিক এই জায়গায় আপনার কাছে প্রশ্নটি রেখে আমি আমাদের আরেকজন অতিথির কাছে যেতে চাই। এই যে কর না দেওয়ার প্রবণতা, সেটি কিভাবে এই সরকার নিশ্চিত করবেন? দ্বিতীয়ত, আপনি আরেকটা কথা মাঝখানে বলছিলেন যে যারা কর দেন তাদের উপরেই আসলে দেখা যায় যে করের বোঝাটা বেশি থাকে বা তাদেরকেই বারবার রিমাইন্ড করা হয়, কিন্তু এর মাঝে আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান কর দিচ্ছে না, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা দেখছি ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে দেশের বাইরে, সেখানেও নানা ধরনের জবাবদিহিতার কোনো জায়গা নেই। এই বিষয়গুলো মিলে আসলে পরিকল্পনাটা কি হওয়া উচিত সেটি নিশ্চয়ই জানবো। তবে আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, ফজলে শামীম এহসান, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে বিশেষ করে আমরা গেল বছর আসলে দেখেছিলাম যে বলা হচ্ছিল যে এবার দেশের পরিবর্তনের সাথে সাথে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ হবে, অনেক বেশি বিনিয়োগ আসবে, কিন্তু পরিসংখ্যান বা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ বলছে যে অনেক পোশাক খাতে বিশেষ করে, যেটি আমাদের রেমিটেন্সের বিশাল একটি অংশ, অনেক অর্ডার চলে গেছে হচ্ছে বাংলাদেশ থেকে দেশের বাইরে, এবং অনেকে হচ্ছে আগ্রহী দেখাচ্ছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গাটাই যদি আমরা বলি। এই বাস্তবতায় আপনার দৃষ্টিতে বাজেটে এই বিনিয়োগ ফিরিয়ে আনার ক্ষেত্রে যে পরিকল্পনা বা যে উদ্যোগের কথা বলা হচ্ছে সেটি কি যথেষ্ট? ধন্যবাদ। প্রথমত, যে আপনি যদি মনে করেন যে এই বাজেটটা একটা বিনিয়োগ বান্ধব বাজেট কিনা, আমি বলবো যে প্রথমত যে হ্যাঁ, কারণ এই বাজেটে যে জিনিসগুলা আসলে আমরা চাচ্ছিলাম, অনেকদিন ধরে ব্যবসায়ী সমাজ চাচ্ছিল যে একটি সুশাসন ফিরিয়ে আনা এবং একটি লং টার্ম কমিটমেন্টের ভিতরে সরকারকে রাখা। যদিও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র যে কমিটমেন্টটা করেছিল সেটা এই সরকার কন্টিনিউ করছে, এটা খুব ভালো দিক। কারণ সাধারণত আমরা দেখে থাকি যে সরকার পরিবর্তন হলে নীতি পরিবর্তন হয়ে যায়, লং টার্ম কমিটমেন্টগুলো থাকে না। বাট এই বিগত সরকারের আগে সরকার যে কমিটমেন্টগুলো করেছিল এই সরকার এই ট্যাক্সেশনের ব্যাপারে সেগুলো কন্টিনিউ করছে। তো আমি মনে করি এটা খুব ভালো একটি মানে ভালো বার্তা দিবে বিনিয়োগকারীদের প্রতি। ওভারঅল বাজেট খুবই সুন্দর, কিন্তু সবাই যে কথাটা বলছে আমি সেটি আসলে রিপিট করতে চাই। আপনি কর্মসংস্থানের কথা যেটা বললেন যে গতবারের থেকে আমাদের প্রায় 1 ট্রিলিয়ন টাকা, 1,00,000 কোটি টাকা, আমি কয়টা শূন্য হয় আমি জানি না, রোমান আপা অর্থনীতি প্রফেসর, উনি বলতে পারবেন। আমরা সাধারণ মানুষ আসলে জানি না, আমরা শুধু সংখ্যাটাই বলতে পারি। হ্যাঁ, তো এতগুলা শূন্যের একটা টাকা যদি সরকারের গতবারের থেকে বেশি কালেক্ট করতে হয়, আমি মনে করি এটা খুব টাফ। বিকজ গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল ফিনান্সিয়াল মানে সেক্টরটা এখন যে পর্যায়ে আছে, সেইখান থেকে আসলে খুব বেশি এইবার গ্রোথের চান্স কম। বিকজ আমরা সবাই জানি যে এই গত 4-5 মাস যুদ্ধের কারণে গ্লোবাল ইকোনমি যেভাবে একটা ধাক্কা খেয়েছে, সেটা থেকে ঘুরে দাঁড়ানোটা একটু কষ্টকর হবে। সেখানে আরো 1 ট্রিলিয়ন টাকা এক্সট্রা আমার মনে হয় সরকারের জন্য খুব কঠিন হয়ে যাবে। চ্যালেঞ্জের জায়গাটা হবে সরকারের, কিন্তু দেখেন আপনি যে রাজস্ব আয়ের পুরোটাই কিন্তু সে পরিচালন ব্যয় খরচ করছে, উন্নয়ন ব্যয় তো কিছুটা হলেও করতে হবে। এখন এই যে ঘাটতিটা থাকবে, এটা কিন্তু ওনারা এই প্রাইভেট ব্যাংকগুলো থেকে বা পাবলিক ব্যাংকগুলো থেকে, তফসিলি ব্যাংকগুলো থেকে ওনারা কিন্তু তখন বড় করবেন। এই জায়গাটাতে যখন ওনারা এই ব্যাংকগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন, তখন ব্যাংকগুলো স্বাভাবিকভাবে সরকার অনেক সিকিউর, ওনারা তখন এই ইন্ডাস্ট্রি বা এই যে প্রাইভেট সেক্টরে ওনারা তখন বিনিয়োগটাতে উৎসাহ হারিয়ে ফেলবেন এবং নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না। কারণ আমার তো বিনিয়োগ লাগবে, আমার যদি নতুন ইন্ডাস্ট্রি করতে হয়, তাহলে আবার কর্মসংস্থান কিন্তু সেটার সাথে জড়িত। একদিকে বাজেট যেভাবে কর্মসংস্থানমুখী একটা বাজেট হয়েছে, অন্যদিকে ঘাটতির জন্য কিন্তু আবার আলটিমেটলি দেখা যাবে যে আমার নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, ফলে কর্মসংস্থান হতে পারতেছে না। ফলে এইটা একটু কন্ট্রাডিক্টরি একটা জায়গাতে রয়ে গেছে। ফলে আমি মনে করি যে শুরু থেকেই এই যে ঘাটতিটা সরকার কিভাবে পূরণ করবে সেটা একটা ক্লিয়ার রোডম্যাপ আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার, যেন মানুষ যেন ভয় না পায়। এবং ঘাটতি যদি হয় তাহলে সেটা কোথা থেকে সরকার কাট করবে, তার উন্নয়ন বাজেটের বা তার পরিচালন ব্যয়ের কোথায় কাট করবে, সেটা আসলে আমার মনে হয় মানুষকে একটু যদি জানিয়ে দেওয়া যায়, তাহলে এই সমস্যাটা থেকে আমার মনে হয় যে অনেকাংশে মানুষের ভয়টা কেটে যাবে, যে ভয়টা সবাই পাচ্ছেন। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে গার্মেন্টসের অর্ডার, এটা একটা গ্লোবাল সিচুয়েশন। আমি যেটা বললাম যে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট থাকলে আসলে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, বাট এখন পর্যন্ত আজকে যে পর্যন্ত সুবার্তাটা আমরা পাচ্ছি যে হয়তো এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং হয়ে গেলে আমি মনে করি যে অর্থনীতির ভাষাতে আবার ভালো বলতে পারবেন যে রিভেন্স পারচেজ বা রিভেন্স বাইং বলতে একটা কথা আছে যে অনেকদিন মানুষ যখন একটু ধাক্কার মধ্যে থাকে, একটু খারাপ অবস্থা থাকে, তখন সবাই ভালো হলে মানুষ একটু বেশি কিনে। তা আমরা হয়তো সেই সুযোগটা নিতে পারি কিনা এই অর্থ বছরে আমাদের গার্মেন্টসের যে অর্ডারগুলো হবে
দেখা যাক, আমরা মানে আমরা আসলে আশাবাদী মানুষ। আশাই রাখতে পারি, কারণ জি। হচ্ছে আমরা আশাহত হতে চাই না। রুমানা হক, যে প্রশ্নটি আসলে আপনার কাছে ছিল। জি, প্রশ্নটি কি আবার একটু বলবেন প্লিজ? সেটি হচ্ছে যে এই যে কর আদায়ের যে বিষয়টা আসলে আমরা বারবারই দেখছি, সেই জায়গায় জবাবদিহির জায়গাটা নিশ্চিত করার পাশাপাশি যখন দেশের বাইরে থেকে অনেক টাকা পাচারও হয়ে যায়, সেখানেও যে জবাবদিহিটা থাকছে না। আমরা তো আসলে রাজস্ব হয়তো আদায় করার জন্য ভিতর থেকে অনেক ধরনের প্রক্রিয়ার মধ্যে গেলাম, অথবা চেষ্টা করলাম জনগণকে অনেক রকমভাবে আমরা হচ্ছে বলছি যে ট্যাক্স দাও, অথবা যে দিবে না তাকে ধরছি, কিন্তু যারা যে দিচ্ছে না এবং একই সাথে অর্থ পাচার হচ্ছে, এই জায়গায় জবাবদিহিটা নিশ্চিত করা সম্ভব বাংলাদেশের মতো জায়গা আসলে হবে কিনা, আপনার কাছে কি মনে করেন? আবারও ধন্যবাদ। এখন প্রথমে একটা দেখেন যে যেটা আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি বিভিন্ন ফোরামে, যে যখন আপনি একজনকে ট্যাক্স দিতে বলবেন তখন সেও কিন্তু আশা করবে যে এই রাষ্ট্র থেকে সে কি পাচ্ছে, তো তাকেও তো সেই সেবাটা দিতে হবে, তখনই তো সে উৎসাহিত হবে কর দেওয়ার। তা আমরা এখন যেই করটা নিচ্ছি এবং একটা গোষ্ঠীর কাছ থেকে বারবার তার উপর চাপিয়ে দিচ্ছি, সে তার বিনিময়ে সরকারের কাছে কি পাচ্ছে? ধরেন ব্যবসায়ী গোষ্ঠী, তারা অবশ্যই আমরা এই বাজেটেও দেখতে পাচ্ছি যে অনেকগুলো তাদের জন্য পরিকল্পনা আছে, কিন্তু তারপরেও একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ বলতে আমরা যেটা বুঝাই, এবং আমাদের দেশে এখনো কস্ট অফ ডুইং বিজনেস যেই পরিমাণ বেশি, এবং যে বিভিন্ন ধরনের হয়রানির কথা যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখি, তো সেগুলো যদি আমরা না কমাতে পারি তাহলে ওনারা ব্যবসায়ী বা কিভাবে করবেন এবং এই অতিরিক্ত করই তারা কিভাবে দিবেন? তো এটাও তো ঠিক না যে আমি শুধুমাত্র তাদেরকে করের বোঝা চাপিয়ে দিব, কিন্তু সেই করের বিনিময়ে আমরা তাদেরকে যে সেবাটা দেওয়ার কথা সেটা আমরা দিব না। ঠিক একইভাবে যারা একদম ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন অথবা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ করছেন বা সাধারণ জনগণ বলেন, আমরা যারা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও কাজ করেন, তাদেরও যদি একটু খুব অল্প পরিমাণেও যদি কর দিতে হয় তাদেরকে, তার বিনিময়েও কিন্তু তাকে আমাদেরকে একটা রাষ্ট্র থেকে একটা সেবা দিতে হবে। তাদেরকে সেই সামাজিক সুরক্ষা, আমরা কি সেই নিরাপত্তা দিতে পারছি? তো এটা তো তারাও আশা করে। সুতরাং শুধু কর চাপিয়ে দিলেও তো হবে না, তাদের রাষ্ট্রকেও এটা বলতে হবে যে তারা আসলে কি সুযোগ সুবিধা জনগণকে দিচ্ছে এই বিপুল পরিমাণ কর তার কাছে আদায় করে, এবং সব শ্রেণী পেশার মানুষের জন্য। তো যদি আমি সেই আস্থার জায়গাটা তৈরি করতে না পারি তাহলে কিন্তু এই করটা আসবে না। এবং সেক্ষেত্রে আবার বলছি যে ওভারনাইট এরকম যতই আমরা বলি না কেন, এক বছরের বাজেট দিয়ে সবাই অতি উৎসাহী হয়ে কর দেওয়া শুরু করবে সেটা না। তো এটা কিন্তু ধাপে ধাপে যেতে হবে এবং মানুষকে সেন্সিটাইজ করতে হবে, যেটা বললাম যে না, আজকে তুমি কর দিলে আমরা এই সুবিধাটা করবো। এটা এলাকা ভিত্তিক হতে পারে, তার আশেপাশের জনগোষ্ঠীর থেকে হতে পারে যে এই সুবিধাটা তুমি পেয়েছো। তো তারা যদি দিনের পর দিন দেখে যে কোনো সুবিধা তারা পাচ্ছে না, তাহলে আগামী দিনেও ধাপে ধাপে ওটা করা যাবে না। তো আমি যেটা বলতে চাই যে আসলে ধাপে ধাপে কর বাড়াতে হবে এবং জনগণকে আগে তাদেরকে সেটা উপলব্ধি করাতে হবে যে না, আমরা কিভাবে যাব, সেই রোড ম্যাপটা দরকার। অর্থাৎ নাগরিক সুযোগ সুবিধাটা আসলে নিশ্চিত যদি করা যায় তাহলে হয়তো বা এই জায়গায় সাধারণ মানুষকে উৎসাহিত করানো যায়, একটা সুযোগ হয়তো আসবে। আর এই যে টাকাগুলো আসলে পাচার হয়ে গেছে বলে হচ্ছে আমরা বিভিন্ন সময় জানি বা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, এইটি সামনে কিভাবে রোধ করা যায় বলে আপনার কাছে মনে হয়? আদৌ কি আমরা পারবো? দেখুন, যদি আপনি দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারেন, যদি আপনি এখানে মানুষের জনগণের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সে চেষ্টা করবে যে কোনোভাবে তার জীবনকে সুসংগঠিত করার এবং এই টাকাটাকেও রক্ষা করার, এবং এটার উপায় কি বাইরে পাঠিয়ে দেওয়া। তার ছেলেমেয়েরা বিদেশে পড়বে, চিকিৎসা সে বিদেশ থেকে নিবে, এবং সে মনে করবে যে আমাদের দেশে এই টাকা থাকলে আমি তো বিনিয়োগও করতে পারছি না এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার চেয়ে আমি বাইরে রেখে দিই, আমি ভালো থাকবো। তো এটা শুধুমাত্র যে সব ক্ষেত্রে শুধু কর ফাঁকি দিয়ে দিচ্ছে তা না, কিন্তু সাধারণ প্রবণতাও এটা হবে যে এখানে টাকা রাখতে পারে যার সাদা টাকা, সেটাও কিন্তু সে বাইরে পাঠাবে যদি আমরা সেই পরিবেশটা তৈরি করতে না পারি। সুতরাং সঞ্চয়ের যেই পরিবেশটা, যে আমি আমার টাকাটা রাখবো ব্যাংকে, সেটা ঠিক মতো রাখবো, আমি যেটা বিনিয়োগ করব সেটার নিরাপত্তা থাকবে, আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হবে। নাগরিকদের যে আর্থিক সুরক্ষার বিষয়টি সেটি আসলে নিশ্চিত করাটা খুবই জরুরি বলে আপনি মনে করছেন। জি, ফজলে এহসান, শামীম এহসান, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী আজকে একটি নতুন মানে শব্দ তিনি বলেছেন, তার যেই সংবাদ সম্মেলন ছিল সেটাতে বলছেন অর্থনীতির গণতন্ত্রায়ন। এখন বাংলাদেশের মতো একটি দেশে সবার জন্য সমান সুযোগ করা, আমরা যে গণতন্ত্রের কথা বলি, রাজনীতিতে হয়তো এই শব্দটি সবচেয়ে বেশি হচ্ছে আমরা আলোচিত এবং আমরা কথা বলি যে সবার জন্য সবার সমান সুযোগ, সবাই কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রেও যদি আমরা সবার জন্য সমান সুযোগ করতে যাই, বাংলাদেশের মতো একটি দেশে কি সেটি আসলে করা সম্ভব? আসলে উনি সিনিয়র মানুষ, ওনার প্রতি সম্মান রেখে আমি বলি যে মানে আমার থিওরিটা একটু অন্যরকম,
সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করলে তো দেশ উন্নত হবে না, সুষম আসলে বন্টনটা করতে হবে। কারণ যিনি সমাজের অপেক্ষাকৃত দুর্বল অংশে আছে তাকে আসলে একটু বেশি দিতে হবে, যিনি অপেক্ষাকৃত আমরা ভালো জায়গাতে আছি তাদের তুলনায়, তাহলে আসলে সেটা করা উচিত। সবার জন্য সমান গণতান্ত্রিক ব্যাপারটা আসলে অর্থনীতিতে না যাওয়াটাই ভালো। এবং আমাদের সংবিধানেরও মূল একটা জিনিস ছিল যে অর্থনৈতিক চিন্তায় সামাজিক তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এটা সম্ভব। এবং ওনারা যেটা করছেন এবারে বাজেটে, এটা আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে ওনারা দৃষ্টি দিয়েছেন। সেই সাথে যেভাবে কাজ করলে এতদিন আমরা এই ব্যাপারগুলোতে অনেক সময় এড়িয়ে যাওয়া হচ্ছে। আপনার কাছে জানতে আমি চাইছি, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ার এক ধরনের স্বস্তিও আছে সাধারণ মানুষের ভেতরে। আগের বার আমরা যেরকম, কিন্তু অনেকেই বলছেন, সাধারণ মানুষের বক্তব্য যে যখন জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তখন আমি এখানে হয়তো আমি কম পাচ্ছি, কিন্তু আমাকে খরচটা আবার সেদিকে বেড়ে যাচ্ছে। এই যে বৈষম্যের জায়গাটি, বা এই যে আমরা বলছি যে এটি প্রভাব ফেলবে না, আপনার কাছে কি তাই মনে হয়? আমি যদি উল্টা হয়ে বলি, তো যে পরিমাণ প্রভাব পড়ার কথা ছিল তার থেকে কম পড়বে, কারণ ট্যাক্সের জায়গাটাতে কিছুটা একটু এটা গ্রেস একটা জায়গা দেওয়া হয়েছে। আসলে দেখেন, জ্বালানির বিষয় বলেন বা গ্লোবাল প্রাইসিং বলেন, এগুলো তো আমি যেটা বললাম যে বৈশ্বিক একটা বিষয়। সারের দাম বেড়ে গেছে, এখন সার তো আমার আনতে হয় আরব দেশগুলো থেকে। এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে সারের দাম বাড়বে, সার পাওয়া যাবে না। এবং সার পাওয়া না যাওয়ার কারণে গ্লোবালি আপনার ক্রপস খাদ্যশস্য উৎপাদন কম হবে এই বছর এবং মানে আগামী বছর পর্যন্ত। এইটা যে কম হবে, এই জন্য কিন্তু খাদ্যশস্যের দাম বেড়ে যাবে। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আগামী বছর, এই বছর আমরা গম যে দামে কিনছি, আগামী বছর গম আমরা একই দামে হয়তো বা কিনতে পারবো না, বেশি লাগবে। বাট তারপরেও ট্যাক্সটা কমানোর কারণে যেটা হবে যে সেই জায়গাটাতে কিছুটা হলেও মানে কষ্টের জায়গাটাতে কম কষ্ট হবে। আমি বলছি না যে কষ্ট হবে না এই বাজেটের কারণে, বাট কম কষ্ট হবে। এবং আমি মনে করি যে এটা আসলে সাধুবাদ দেওয়ার মতো, মানে সবসময় সমালোচনা না করে যে জায়গাগুলোতে একটা ভালো যখন উদ্যোগ নেয় সরকার, সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের আসলে তাদেরকে সাপোর্ট করা উচিত। কিন্তু আবারও একটা জায়গাতে যে এই সাপোর্টগুলো যে ওনারা সরকার জনগণকে দিচ্ছেন, তার জন্য যে ওনাদের রাজস্ব ঘাটতিটা হবে সেটা কোথা থেকে আসবে? যে পরিচালন ব্যয় কমানোর আমি আসলে কোনো বিকল্প দেখি না। আসলে সেই জায়গাটা থেকে হাত না দেওয়াটাকে আমি মনে করি যে এই বাজেটের একটু হলেও মানে একটা ব্ল্যাক স্পট বলা যায়, যে পরিচালন ব্যয় হাত দেওয়া যায়নি। নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে সামনের দিনগুলোতে সংসদে আলোচনা হবে। আমরা তো আসলে গণমাধ্যম কর্মীরা খবর রাখবো, এবং আমরা তখন আবারও নিশ্চয়ই সেখান থেকে কি বক্তব্য আসে সেটি নিয়ে আপনাদের সাথেও আলোচনা করব। ধন্যবাদ আজকে আপনাদের দুজনকেই যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে। তার বিস্তারিত নিয়ে থাকবেন ৭১-এর সাথে।